ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিএস সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলেই জানো যে 15 তারিখ তোমাদের, অর্থাৎ জুন মাসের 15 তারিখ তোমাদের ভিএস এক্সাম কন্ডাক্ট করে চলেছে। তো এই মুহূর্তে দরকার সব থেকে বেশি প্র্যাকটিস। এর আগে আমাদের ফিজিক্স এবং লাইফ সায়েন্সের অনেক প্র্যাকটিস সেট এবং সাজেশন গেছে। তো আজকের ম্যাথ ক্লাসে আমি যে সমস্ত অঙ্কগুলো বা ম্যাথগুলো তোমাদের করাবো সেইগুলো কিন্তু হুবহু কমনযোগ্য প্রশ্ন বলতে পারো, বা এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে আসতে চলেছে, এটা তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আছে। কি বলেছে, একটি গাড়ি 5 ঘন্টায় 40 কিমি যায়, তাহলে ঘন্টায় গাড়িটির গতিবেগ কত? অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সিম্পল কি, তোমরা দেখে দেখে মুখে মুখে অ্যান্সার বের করে দিয়েছো। এই ধরনের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস এর এসেছে, আমি জানি এটা খুবই সহজ, কিন্তু তবুও আমি একবার ঝালিয়ে নিচ্ছি, জিনিসটা রিভাইজ করে নিচ্ছি, আর তোমরা এক্সাম হলে গিয়ে কোনো এক বিন্দু যেন তোমাদের মধ্যে ডাউট না থাকে। ঠিক আছে, তো দেখো 5 ঘন্টায় 40 কিমি যায়, তাহলে আমাকে ঘন্টায় বের করতে বলেছে না, আমাকে বলেছে ঘন্টায় গাড়িটির গতিবেগ কত। তাহলে 5 ঘন্টায় যদি 40 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় আমার কত যায় সেটা বের করতে হবে, তাই তো? ঘন্টায় যদি গতিবেগ বের করতে বলে, না কি করতে হবে বলো? যদি আমাকে বলে দেয় যে 5 ঘন্টায় গাড়িটি 40 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় আমরা গতিবেগ বের করব। তো যদি গাড়িটি 5 ঘন্টায় 40 কিমি যায়, 5 ঘন্টায় কত যায়? 40 কিমি যাই তো, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 40/5 সমান কত হয়ে যাবে? 8 কিমি। বলো, বোঝা গেছে? গাড়িটি তাহলে ঘন্টায় গতিবেগ কত বোঝা গেছে? গাড়িটির ঘন্টায় গতিবেগ আমাকে বের করতে বলেছে। তো গাড়িটির ঘন্টায় গতিবেগ বের করতে বলে 5 ঘন্টায় 40 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় 40/5 অর্থাৎ 8 কিমি। অর্থাৎ 1 ঘন্টায় যদি আবার তোমাকে যদি বলে দিত যে 1 ঘন্টায় গাড়িটির গতিবেগ 8 কিমি, তাহলে 10 ঘন্টায় কত যায়? সিম্পলি তখন কি হয়ে যেত, যদি বলে দিত 1 ঘন্টায় 8 কিমি, তাহলে 10 ঘন্টায় কত যায়? তাহলে কি হয়ে যেত? 8 × 10 হয়ে যেত। তাহলে কত অ্যান্সার চলে আসতো আমাদের? 80। তাহলে এই টাইপটা থেকে যে ধরনের ম্যাথগুলো আসতে পারে দুটো জিনিস, সেটা আমি দুটো তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 12 ঘন্টায় এবং বি নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? অর্থাৎ ধরে নাও একটা চৌবাচ্চা বা কুয়ো আছে, যেখানে দুটি নল আছে, দুটি নল দিয়েই জল চৌবাচ্চাতে প্রবেশ করে। ঠিক আছে, একটা ধরে নাও এ নল, একটা বি নল। এবার বলছে শুধু যদি এ নলটা খুলে দেওয়া হয়, তাহলে সেটা কত সময় নেবে? তাহলে বলে দিয়েছে দেখো 12 ঘন্টা সময় নেবে। এবং যদি বি নলটা খুলে দেওয়া হয়, শুধু এ নলটা বন্ধ করে বি নলটা খুলে দিলাম, তখন সেটা সময় নেবে 15 ঘন্টা। এবার তোমাকে প্রশ্নতে জানতে চেয়েছে যে এ এবং বি নল দুটি যদি একই সঙ্গে একই সময়ে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। কিভাবে? দেখো, আমি ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারতাম, কিন্তু ওই পদ্ধতিতে আমি যাব না, কারণ আমাকে এক্সাম হলে সময়ের মধ্যে প্রত্যেকটা অঙ্ক করে আসতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে কি করব বলো তো। এ নল যদি লিখে নিই, তাহলে এ নলে কত সময় লাগে? 12 ঘন্টা। অর্থাৎ এ সমান 12 লিখে নাও। তার নিচে বি সমান কত লিখে নেবে? বি সমান 15। এবার এখানে একটা এলো 12, এখানে 15। এই 12 এবং 15 এর এলসিএম নাও, মানে লসাগু। তোমরা জানো আমি মুখে মুখে লসাগু করা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তো 12 এবং 15 যদি লসাগু নিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 60, তাই না? এবার দেখো ডিভিশন করো বা ডিভাইড করো। এখানে কত আছে? 12। 12কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে? 60 দিয়ে যদি 12কে ডিভাইড করো, তাহলে হয়ে যাবে 5, তাই না? 12 5 60। এবং 15কে যদি 60 দিয়ে ডিভাইড করো, তাহলে হয়ে যাবে 4। বলো, 4 চলে এলো তো? এক সেকেন্ড দাঁড়াও, এটা 4 চলে এলো। বলো, তাহলে আমার একটা চলে এলো 5, একটা চলে এলো 4। এবার আমাকে কি বলেছে? দুটি নল একসঙ্গে, তাহলে এই নলের ইউনিট কত চলে এলো? 5, এই নলের ইউনিট চলে এলো 4, অর্থাৎ 5 আর 4 9। তাহলে 60কে আমি কি করে দেবো এখন? 9 ডিভাইডেড বাই 9 করে দেবো। 5 আর 4 9 আর 60। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, দেখো 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 20 60। অর্থাৎ আমার ফ্র্যাকশনে অ্যান্সার আসছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তো নিজের মাইন্ড থেকে অঙ্কগুলো বানিয়ে দিচ্ছি, তার জন্য ফ্র্যাকশনে অ্যান্সার এসছে। এটা তুমি দশমিকেও নিয়ে যেতে পারো। তাহলে আমার কত সময় লাগতে পারে? তাহলে সেটা 20/3 ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে? দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়। বলো, কারোর কোনো ডাউট আছে? আরেকবার বলে দিচ্ছি, দেখো এ নল কত টাইম লাগে বলেছিল? 12 ঘন্টা, বি নল 15 ঘন্টা। তাহলে দুটি নল দুটো টাইম সেটা লিখে নিলাম। এবার 15 এবং 12 এলসিএম নেবো, মানে লসাগু। তাহলে 15 12 এলসিএম নিলে হবে 60। এবার ডিভাইড করবো, 12কে 60 দিয়ে ডিভাইড করি, তাহলে হয়ে যাবে 5, এবং 15কে যদি 60 দিয়ে ডিভাইড করি, তাহলে হয়ে যাবে 4। এবার আমাকে কি বলেছে? এবার ভালোভাবে বুঝে যাও। এবার আমাকে বলেছে যে 5 এবং 4 এর মধ্যে কি করে বলেছে, এদের
এটা আমার ইউনিট বেরোলো, এটা 5 বেরোলো, এটা 4 বেরোলো, তাহলে এটা 5 এবং 4 বেরোয়, তাহলে এদিকে প্লাস করে না, তাহলে 5 আর 4 কত হয়ে গেল, 9 হয়ে গেল। হলো, তাহলে 9 যদি হয়ে যায় তাহলে সেটা 60/9 করে দেবো আমি। টোটাল জল কত ছিল 60 এবং টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট হচ্ছে 9, তাহলে 60/9 যদি আমি করে দিই তাহলে তোমার এটা কত হয়ে যাচ্ছে 20/3। বোঝা গেল? ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছো? দেখো এই ধরনের অঙ্কটাই আর একটা ভাবে তোমাদের আসতে পারে। দেখো এই একটা অঙ্কের মধ্যে আমি দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এক সেকেন্ড দাঁড়াবে। ঠিক আছে, দেখো এখানে কি বলে দিয়েছে বলতো, যে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 12 ঘন্টায় এবং বি নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়, মানে দুটো নল দিয়েই কিন্তু জল চৌবাচ্চার মধ্যে ইন হয়, কোনটা আউট হয় এরকম লেখা নেই। এবার আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, যে এ নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে, এবং বি নল দিয়ে 15 ঘন্টায় খালি হয়, 15 ঘন্টায় কি হয়, খালি হয়। অর্থাৎ আগে কি ছিল, দুটোই আমাদের ইনপুট ছিল, অর্থাৎ দুটো দিয়েই জল আমাকে চৌবাচ্চার মধ্যে প্রবেশ করছিল, এ নল এবং বি নল। কিন্তু অঙ্কটা যদি তোমাদের এরকম এক্সামে চলে আসে যে এ নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয় এবং বি নল দিয়ে 12 ঘন্টায় খালি হয়, একটা পূর্ণ বলেছে মানে একটাই জল কি হচ্ছে, ইন হচ্ছে, যেটা পূর্ণ বলেছে, খালি মানে সেটা নেগেটিভ মিনিং হচ্ছে ওটা জল বাইরে বেরিয়ে যাচ্ছে, জিনিসটা মাথায় রাখবে। অর্থাৎ 1 ঘন্টায় 12 ইউনিট জল কি হচ্ছে, ঢুকছে, আর 15 ইউনিট কি হচ্ছে আমার বেরিয়ে যাচ্ছে। তো তাহলে সেই সেম জিনিস, কিছুই দেখার নেই। দেখো এ কত, এ হচ্ছে 12, চোখ বুঝে 12 লিখে দাও। বি হচ্ছে কত, বি হচ্ছে 15। সেম জিনিস আমি এলসিএম নেবো, তাহলে 12 এবং 15 যদি আমি এলসিএম নিই তাহলে কত হয়ে যাবে 60। এবার ডিভাইড করব। এবার একটা জিনিস এখানে লিখে নেবে যেটা আমি বলতে ভুলে গেলাম, দেখো এটা কি বলেছে, পূর্ণ হয়, তাই না? পূর্ণ হয় মানে এটা কি লিখে নেবে, এ এর পাশে এখানে প্লাস, এবং বিটা খালি হয়, তার মানে বি এর পাশে লিখে নেবে মাইনাস। এটা তোমাদের বোঝার সুবিধার্থে, যখন ক্যালকুলেশন করবে তখন এটা বুঝতে সুবিধা হবে। তাহলে 12 5 60 যদি ডিভাইড করি, 15 4 60 হলো। তাহলে এটা কত হলো 5, এটা হলো 4। তাহলে 5 ইউনিট জল প্রবেশ করছে, আর কত বেরিয়ে যাচ্ছে, 4 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়, তাই না? প্রতি ঘন্টায় 5 ইউনিট জল প্রবেশ করছে এবং 4 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। তাহলে কত ইউনিট জল চৌবাচ্চায় প্রবেশ করছে বলতো? কারণ আমাকে শেষে যাই বলুক, প্রথমে পূর্ণ খালি, শেষে আমাকে কি বলেছে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে না? বলো, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে যদি কত সময় লাগে বলে, তাহলে 1 ঘন্টায় কি হচ্ছে, প্রতি 1 ঘন্টায় 5 ইউনিট জল প্রবেশ করছে, 4 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, 1 ইউনিট। ভালোভাবে বুঝবে এই জায়গাটা। আগে কি ছিল, আমার দুটোই পূর্ণ হচ্ছিল, তার জন্য 5 + 4 করেছিলাম, কিন্তু এখানে একটা পূর্ণ হচ্ছে, একটা খালি হচ্ছে, তাই 5 - 4 হবে। বোঝা গেছে? তাহলে 5 - যদি 4 করি তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে কত, 1। আর টোটাল জল কত বলেছে যদি ধরে নিই, তাহলে 60, অর্থাৎ 1/60 মানে 60 ঘন্টা বা 60 আওয়ার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বলো, এর মধ্যে দিয়ে দুটোই বোঝাতে পেরেছি তোমাদের, যে একটা যদি বলে দুটো পূর্ণ তাহলে কি করবে, একটা পূর্ণ বা খালি যদি বলে তাহলে কি করবে, দুটো অ্যান্সারই আশা করছি বোঝাতে পেরেছি, তাই না? এবার দেখো এই টাইপেরই টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে যদি আসে, এটা নল চৌবাচ্চা করালাম, এটা যদি টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে তোমাদের আসে তাহলে কি করবে সেটা আমি দেখো পরের অঙ্কে বলে দিচ্ছি। নেক্সট দেখো ওই সেম টাইপের একটা ম্যাথ, ওটা নল চৌবাচ্চা থেকে ছিল, এটা টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য থেকে নিয়ে এসেছি। তো তোমরা অনেক অঙ্কটা দেখে বুঝতেই পেরে গেছো কি অ্যান্সার হবে। আগে ভিডিওটা পজ করে সকলে অঙ্কটা নিজের খাতায় করবে, অ্যান্সার বের করবে, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। এবং যারা পারছো না তারা দেখো কি বলেছে, এ একটি কাজ 20 দিনে এবং বি একটি কাজ 30 দিনে করে। তারা দুজনে একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? সেই একই জিনিস, এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, একা একা। এবার বলছে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কম সময় লাগবে তো, না লাগবে না? কম সময় লাগবে। তাহলে দুজনে যদি কম সময় লাগে তাহলে কত লাগছে আমি সেটা বের করব। তাহলে এ করছে কত দিনে, 20 দিনে, একই কাজ, কাজ কিন্তু একই আছে, বি করছে 30 দিনে, অর্থাৎ এইদিকে হয়ে যাচ্ছে 20, এদিকে 30, সেম জিনিস। এখানে কি দুটোই প্লাস, তো দুজনেই কাজ করছে, দুজনেই প্লাস, তার মানে দুটোই প্লাস, তার মানে এটা হয়ে যাবে। আবার এলসিএম নেবো, এলসিএম যদি এরো নাও, এরো 60 এলসিএম হয়ে যাচ্ছে, তাহলে 20 দিনে 60, 30 দুগুণে 60। তাহলে একটা আমার কত বেরোলো, একটা 3 ইউনিট, একটা 2 ইউনিট। এবার দুটোতেই প্লাস আছে, তার মানে কি হবে, যোগ হবে। তার মানে 3 এবং 2 যদি আমি অ্যাডিশন করি বা টোটাল করি তাহলে হয়ে যাবে 5। তাহলে 60/5 সমান কত হয়ে যাচ্ছে, 12। বলো, অ্যান্সার চলে এলো না? চলে এসছে তো। এবার সেম প্রসেসে দেখো ওই আগের প্রসেসটাও যদি আমি এখানে ফলো করি, দেখো আমি আর অঙ্কে চেঞ্জ করছি না, আমি বলে দিচ্ছি তোমাদের সেম জিনিস, তোমরা আগের অঙ্ক যারা দেখেছো বুঝতে পেরে গেছো। যে এবার ধরো এ এখানে একটি কাজ 12 দিনে করছে, হলো,
এবং ডি সেই কাজটি, ধর একটা যে কোনো জিনিস এ গড়ছে এবং এ ভাঙছে, তাহলে এ প্লাস এ মাইনাস, একজন প্লাস হলো একজন মাইনাস হলো। এই প্লাস মাইনাস জিনিসটাকে তোমাকে বুঝতে হবে যে দুটো দিকই কি পজিটিভ আছে না একটা দিক পজিটিভ একটা দিক নেগেটিভ আছে। এই জিনিসটা যদি তুমি ধরে ফেলো এই অঙ্কটা 3 সেকেন্ডে বেরিয়ে যাবে, মাত্র 3 সেকেন্ডে। ঠিক আছে, দেখো 12 এবং 15 কত হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে। তো দেখো এখানে 12 5 60 হয়ে যাবে, 15 4 60 হয়ে যাবে। তাহলে এবার এখানে কি হয়ে যাবে, 5 থেকে 4 বাদ যাবে, তো কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, দুটোই যদি প্লাস থাকতো আমি যোগ করতাম, কিন্তু যখন আমার একটা প্লাস বা একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন কি করবো, আমি যোগ করবো না, তো তখন এটা থেকে এটা বাদ দিয়ে দেবো না এটার। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 5 এবং 4 বাদ দিয়ে দিলে 1 হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 60। তো 60 এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এসেছে এক্সামে। ঠিক আছে, আমি তো সেই ধরনের তোমাদের একটা দুটো টাইপ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের কি আছে। তো নেক্সট দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন বলতে পারো, সরি 3 নম্বর কি 4 নম্বর, এটা 4 নম্বর হবে যতদূর সম্ভব। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। এটা ঠিক আছে, ঘাস খায়, এবং 15টি গরু তাহলে 10 দিনে কত কেজি ঘাস খাবে। এই 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 অঙ্কটা বা এই টাইপটাও কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে একটি অংশ বা একটা অঙ্ক। তো এই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটি কি দেখো আমি বলে দিচ্ছি। সূত্রটি হচ্ছে m1 d1, সরি এটা ডিটা বড় হাতে দি ক্যাপিটালে, m1 d1 t1, অর্থাৎ m1 ইন্টু d1 ইন্টু t1 বাই w1 সমান কি, সমান হচ্ছে m2 ইন্টু d2 ইন্টু t2 বাই w2। এই সূত্রের মাধ্যমে বা এই ফর্মুলার মাধ্যমে এই টাইপের যতগুলো ম্যাথ দেবে সব ম্যাথ তুমি আরামসে করে আসতে পারবে। শুধু তোমাকে জেনে নিতে হবে যে এই এম মানে কি, ডি মানে কি, টি মানে কি এবং ডাব্লিউ মানে কি। তো দেখো আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এম মানে হচ্ছে ম্যান, অর্থাৎ ম্যান বলতে শুধু কি মানুষই বোঝাবে, দেখো এখানে যেমন গরু বুঝিয়েছে, অর্থাৎ যে জনসংখ্যা বা প্রাণী সংখ্যা বা যে সংখ্যাটাকে বোঝাচ্ছে তাকে আমি ম্যান ধরে নিচ্ছি। তারপর কি বলেছে, ডি, ডি মানে হচ্ছে ডে, অর্থাৎ কত দিনের কথা বলেছে। টাইম মানে হচ্ছে সময়, অর্থাৎ এখানে সময়ের উল্লেখ নেই তাই সময়টা ধরা পড়বে না, যেখানে সময়ের উল্লেখ থাকবে সেখানে সময়টাও ধরা পড়বে। যদি এখানে বলে দিত 12টি গরু একত্রে 7 দিনে 5 ঘন্টা করে 756 কেজি ঘাস খায়, তাহলে তখন সময়টা ধরা পড়তো। এবং শেষে W1 মানে কতটা কাজ করছে, অর্থাৎ কাজ করা মানে তুমি যদি একদিনে ধরো খেলছো 10টা গোল মেরেছো, তাহলে 10টা গোলটা তোমার কাজ হিসেবে ধরা পড়বে। তুমি যদি একদিনে 50টা অঙ্ক করছো তাহলে 50টা অঙ্ক তোমার কাজ হিসেবে ধরা পড়বে। এখানে গরু কি বলছে, একদিনে 756 কেজি ঘাস খেয়েছে, অর্থাৎ খাওয়াটাও তো একটা কাজ, তাহলে সেই এইটা তোমার কি হবে, কাজ হিসাবে ধরা পড়বে। অর্থাৎ এক কথায় যদি ইংলিশে আসো তাহলে ভার্ব হিসাবে যেগুলো হচ্ছে সেইগুলো তোমার কাজ হিসাবে ধরা পড়বে। বোঝা গেছে? তো সেম জিনিস M2 D2 T2 তো স্যার কি, তাহলে এটা বলে দিচ্ছি দেখো। তাহলে M2 D2 মানে প্রতিটা নেই, তাই না? দেখো কি বলেছে এখানে, M বলে দিয়েছে, D বলে দিয়েছে, তাহলে টিটা নিয়ে আমি টিটা এখান থেকে মুছে নিলাম। ঠিক আছে, টিটা আমি এখান থেকে মুছে নিলাম, বাকিটা আমার আছে। তাহলে এই ফর্মুলাটাই এখন টিটা দরকার নেই, টিটা যখন থাকবে না তখন টিটা আমার দরকার হবে না। ওকে, তাহলে আমি এবার মান ফুট ভ্যালু ফুট করে দেবো। দেখো M1 মানে কত, 12, D1 মানে কত, 7, আর এদিকে আছে কত, 756, মিটে গেল। বেশ, নেক্সট দেখো M2 মানে কত, 15, D2 মানে কত, 10, আর W2টা আমাকে বের করতে দিয়েছে, বলেনি, বলেছে কত কেজি ঘাস খায়, অর্থাৎ এটা কি W2, তাহলে W2টা আমাকে বের করতে দিয়েছে। বোঝা গেছে? এবার আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। দেখো যদি ক্যালকুলেশন করি এখান থেকে আগে দেখি, 7 8 7, 7 8 56 কেটে গেল, 12 9 108। আর কি কাটাকাটি যাবে আমাকে জানাও, আর কি কাটাকাটি যাবে? তো আর কাটাকাটি যাবে না, কারণ সমান যখন থাকে তখন ওপরে ওপরে কাটে আর নিচে নিচে কাটে, কোনাকুনি কাটে না। কিন্তু কোনাকুনি কখন কাটে, যখন মাঝে ইনটু বা গণিত চিহ্ন থাকে। তাহলে এবার ক্যালকুলেশন হয়ে যাবে, 15 10 150, 150 কে 9, অর্থাৎ 150 গণিত 9, W2 সমান, এবার যদি 15 9 করি, 15 9 135, আর একটা শূন্য আছে, শূন্য বসে গেল, অর্থাৎ আমার অ্যান্সার কত চলে এলো, 1350। এটা আমার রাইট অ্যান্সার চলে এলো। বলো কারা বুঝতে পারনি? সকলেই বুঝতে পেরেছো? সূত্রটা শুধু বুঝে যাও, সূত্রটা মাথায় রাখবে, M1 D1
ইন্টু T1 বাই W1 আর ওইদিকে M2 D2 T2 বাই W2। এই সূত্র এবার সিম্পল ভ্যালু পুট করে দেবো। এবার তোমাকে বুঝে নিতে হবে কোনটাকে কি বলেছে, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ওটা বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারবে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। তোমাদের সামনে এক্সাম, ঠিক আছে? তো সকলে ঠান্ডা মাথায় এক্সাম দেবে, এই প্রশ্নগুলোই তোমরা মোটামুটি এই ধরনের প্রশ্নই তোমরা পেপারে পেয়ে যাচ্ছ। তো সেই ধরনের প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। তোমাদের একটা স্কোয়ার বা বর্গমূলের চ্যাপ্টার থেকে তোমাদের এই অঙ্কটা দিয়েছি আমি। এই ধরনের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করলে দেখতে পাবে, বা এই প্রশ্নগুলো আমি মক টেস্টেও দিয়েছিলাম তোমাদের, যারা মক টেস্ট ব্যাচ আমাদের নিয়েছিলে তারা জানো। তো দেখো এখানে রুট ওভারের, এখানে দেখো দুটো রুট আছে, প্রথমে একটা রুট আছে, সেই রুটের ভেতরে আবার দুটো রুট আছে। তাহলে আমি দুটো রুটের মধ্যে আগে একটা রুটের কাজ করব। প্রথমে বড় রুটটা আমি রেখে দিলাম। এই যে 2500টা রুটের ভেতরে আছে, একে রুটের বাইরে বের করে আনবো। তার মানে কি করতে হবে, একে নিয়ে আসতে হবে রুটের বাইরে। নিয়ে আসতে গেলে এটা যদি আমি নিয়ে আসি, দেখো 25 মানে 5 স্কোয়ার, আর 0 0 মানে দুটো শূন্যের বদলে একটা শূন্য বেরিয়ে আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমি যদি 2500কে এখানে ভেঙে নিই তাহলে আমার কত হয়ে যাবে বলো তো? 50 গণিত 50 প্লাস, আমি যদি এখানে 961কে ভেঙে নিই তাহলে আমার কত হয়ে যাবে বলো তো? 31 গণিত 31, তাই না? তো দুটো রুটের ভেতরে যেটা থাকে সেখানে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসে, তো বেরিয়ে আসে। তাহলে রুটের ভেতরে যদি এখানে দুটো 50 আছে, একটা 50 বেরিয়ে আসবে, এবং এখানে 31 আছে, অর্থাৎ একটা 31 বেরিয়ে আসবে। সমান এটা কত হয়ে যাবে? রুট ওভার 81। এবার আমরা জানি রুট ওভার 81 মানে কত? 9। এটা আমরা সকলেই জানি, এটা না জানার কিছু নেই, ঠিক আছে? এবং এই স্কোয়ার কিউব বের করার একটা ট্রিকও আছে, ঠিক আছে? তোমরা আশা করছি সেই ট্রিকটা জানো। এবং এই দুই অঙ্কের যে কোনো সংখ্যার স্কোয়ার বার করে একটা ট্রিকও আছে। যারা স্কোয়ার মনে রাখতে পারো না, এই যে ধরো এখানে যদি 2500 কার স্কোয়ার 50 এর স্কোয়ার, 961 স্কোয়ার, এইগুলোকে আমি মেমোরাইজ করে গেছি, মুখস্থ করেছি না, এগুলো স্কোয়ার বার করার ট্রিক আছে। দেখো এই ট্রিকটাও যদি তোমরা বলো তো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমরা যদি এখানে ধরে নাও যে একটা 56 আছে, 56 আছে, তো 56 এর আমাকে স্কোয়ার বের করতে হবে। তাহলে 56 এর স্কোয়ার আমি কিভাবে বের করবো বলো আমাকে? 56 এর যদি আমি স্কোয়ার বের করতে যাই, দেখো আমার প্রথমে কি আছে? 5। তো 5 এর স্কোয়ার কত বলো? 1 থেকে 9 পর্যন্ত তোমাদের মনে রাখতেই হবে, নলে কিন্তু হবে না। তো 5 এর স্কোয়ার যদি আমি বের করি তাহলে আমার হয়ে যাচ্ছে কত? 25। এবং এদিকে যদি 6 স্কোয়ার বের করি তাহলে হয়ে যাচ্ছে 36। সিম্পলি প্রথমে এটুকু করে নাও, স্টেপ বাই স্টেপ বুঝবে, ধীরে ধীরে বোঝাচ্ছি। 5 স্কোয়ার যদি করে নাও 25, এবং 6 স্কোয়ার যদি তোমরা করে নাও তাহলে এটা হয়ে যাবে 36। বোঝা গেছে? তো 25 এবং 36 দুটো জিনিস হয়ে গেল। এবার দেখো এখানে ডিজিট গুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন করো। কত আছে বলো? 5 6 30, 30 দুগুণে 60, কত হচ্ছে বলো? ডিজিট গুলো যদি মাল্টিপ্লিকেশন করি, দেখো 5 6 30, 30 দুগুণে 60, অর্থাৎ 60 হয়ে যাচ্ছে। এবার 60টা এর সঙ্গে যোগ করে দেবে। তাহলে স্যার যোগ করতে গেলে তো এখানে 6 হবে, এখানে 6 হবে, এখানে 0 হবে, এবার যোগ করবো তো না। দেখো এখানে একটি টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে স্যার টুইস্টটা কি? দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে? না বুঝতে পারোনি বলো? আশা করছি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো। প্রথমে কি করলাম? 5 স্কোয়ার করলাম 25, এটা আমরা জানি। 6 স্কোয়ার করলাম 36, এটাও আমরা জানি, ঠিক আছে? এরপরে আমরা কি করলাম, যে ডিজিট গুলোর মাল্টিপ্লিকেশন করলাম, যে 5 6 30, 30 দুগুণে 60। এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এককের ঘরটা ছেড়ে যে সংখ্যাটা আসবে না, আমরা এককের ঘরটা ছেড়ে সেটা গুণ করব। যদি এককের ঘরটা ছেড়ে সেটা গুণ করি আমরা, তাহলে এটা এই ঘরটা ছেড়ে দিতে বলছি, তাহলে এটা ক্রস দিয়ে দিতে পারো তুমি। তাহলে আমি বলতে চাইছি যে এখানে 60টা তুমি লিখবে। এবার যদি এখানে 3 অঙ্কের হতো তাহলে এখান থেকে এটাই লিখতে, বুঝতে পেরেছো? যদি 3 অঙ্কের হতো তাহলে এখান থেকে শুরু করে এখানে লিখতে, কিন্তু এককের ঘরটা তুমি বাদ দিয়ে দেবে। দিয়ে এবার তুমি অ্যাড করো বা টোটাল করো এটা। তাহলে এটা 6, এটা 3, 5 আর 6 এ কত হয়ে যাচ্ছে বলো? 5 আর 6 এ যদি আমরা করে নিই, তাহলে 5 আর 6 এ যদি তাহলে 5 আর 6 এ যদি আমরা অ্যাড করি তাহলে কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। আর এখানে 2 আর 1 3। এবার তোমরা মোবাইলে ক্যালকুলেটর বের করে দেখে নাও, 56 × 56, দেখো 3136 এটাই আসছে। তো আমাকে এই প্রসেসে তোমরা আমাকে জানিও তো যে 46 এর, চলো 46 এর স্কোয়ার কত? কেউ মাল্টিপ্লাই করে কিন্তু বলবে না 46 46, আমি যে ট্রিকটা বলে দিলাম সেই ট্রিকের মাধ্যমে বলবে কিন্তু। বোঝা গেছে? এই ট্রিকের মাধ্যমে তোমরা বলবে। আমি আবার বলেছি, দেখো 5 স্কোয়ার কি 25, আর 6 স্কোয়ার 36। এবার কি করলাম, আমি ডিজিট গুলোর মাল্টিপ্লিকেশন করলাম। তো 5 6 30, 30 দুগুণে 60, এটা যদি করে দিলাম তাহলে এটা কত হয়ে গেল? 31, আর এইদিকে 36। বোঝা গেছে?
60টাকে শুধু একটা কথা মাথায় রাখবে, এককের ঘরটা ছেড়ে আমি সংখ্যাগুলো বসিয়ে যোগ করব, এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে। বাকি প্রসেস তোমাদের সিম্পল প্রসেস। তো আমাকে এই 46 স্কোয়ার কত হবে সেটা তোমরা অ্যান্সার অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও বোঝা গেছে, আবার স্কোয়ার বের করার ট্রিকও বুঝিয়ে দিলাম। এই ধরনের ট্রিক কিন্তু সচরাচর কোথাও পাবে না, ঠিক আছে? এইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি ফ্রিতে তোমাদের ইউটিউবে, ঠিক আছে? আমি অবশ্যই যারা পেড ব্যাচে মক টেস্ট নিয়েছে তাদেরকেও এটা বলিনি, অবশ্যই তারা এই ক্লাসটা দেখছে, তারা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে। এটা তোমাদের ভিওসি এক্সামে যতগুলো ম্যাট এসেছে তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট টাইপ বলতে পারো, সব থেকে ইজিয়েস্ট টাইপ, ঠিক আছে? আমি যেভাবে বুঝিয়েছিলাম সেই হিসাবে যদি করো, কিন্তু তবু অনেকজন ভুলে যেতে পারে। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, যখন রিভাইজ করছি বলে সমস্ত টাইপ। দেখো আমি এখানে যদি করি 180 এর 15%, তো আমি কি বলেছিলাম 180 এর মানে কি গুণ 15% মানে বলো 15/100, ঠিক না ভুল? মিটে গেল। তাহলে এই শূন্য কেটে দাও, 5 3 15, 5 2 10, 2 9 18, অর্থাৎ কত চলে এলো 9 3 27। বলো অ্যান্সার বেরিয়ে গেল তো। আবার এটা আমি মুখে মুখেও করতে পারি, সেটাও তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? মুখোমুখি আর এক্সাম হলে নতুন ট্রিক শিখতে হবে না, যে ট্রিকটা আগে শিখিয়েছিলাম বা যে ট্রিকটা সকলেই জানো এটা, সেই ট্রিকটাই তোমরা করে যাও, ঠিক আছে? নলে এমন একটা ট্রিক আছে এটাই আমাদের কোনো উইদাউট পেন পেপার সেটা হয়ে যাবে, উইদাউট পেন পেপার, ঠিক আছে? সেটা তোমাদের জেনে দরকার নেই। তাহলে এটা আশা করছি বুঝতে হবে, সবচেয়ে ইজিয়েস্ট টাইপ। চলো টাইম নষ্ট না করে পরের প্রশ্ন দেখে নাও। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে। আমাদের লসগু গসগু চ্যাপ্টার থেকে একটা অঙ্ক, এবং খুবই কমন টাইপ তোমাদের ভিএসএ এক্সামের। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে সংখ্যা দুটি কত সেটা তোমাদের বের করতে বলেছে। তো দেখো আমি কি বলেছিলাম, অনুপাতে যা বলেছে সেই দুটোর আগে অঙ্কে যা বলেছে সেটা করে নেবো। অর্থাৎ অনুপাত কি আছে 9 আর 7, অঙ্ক কি বলেছে গসাগু, অর্থাৎ 9 এবং 7 যদি আমি গসাগু করি, আমাকে বলো গসাগু কত হবে। 9 এবং 7 গসাগু করলে গসাগু সমান আমার হয়ে যাবে 1, তাই না? গসাগু সমান হয়ে যাবে 1। তাহলে গসাগু যদি 1 হয়ে যায় তাহলে সংখ্যা দুটি কত হয়ে যাবে বলো। তাহলে গসাগু 1 হয়ে গেলে একটা সংখ্যা কত হয়ে যাবে, আমাকে অ্যান্সার করো। একটা সংখ্যা আমার হয়ে যাবে যদি গসাগু 1 হয়, তাহলে এটা 9 এটা 7, এটা 9 ওটা 7 তো না 9। তাহলে এখানে যদি 1 হয়ে গেল তাহলে একটা সংখ্যা আমার কত বেরিয়ে যাচ্ছে বলো। একটা সংখ্যা আমি এবার 19 এর সাথে তুমি 9 গুণ করে দাও, তাহলে 19 এর সাথে একটা হয়ে যাবে 19 × 9, একটা সংখ্যা হয়ে যাবে 19 × 7। এগুলো ডিটেলস আমি আগে বুঝিয়ে এসেছি তোমাদের। তাহলে 9:7 যদি 7 করি তাহলে কত হয়ে যাচ্ছে বলো আমাদের, 63 আর 63 তাই না? এবং 7 একে 7 অর্থাৎ 13, মানে 133 আমাদের কিন্তু ছোট সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। এখানে বলে দিতে পারে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যে ছোট সংখ্যা বড় সংখ্যা এটাও তোমাদের উল্লেখ করে দিতে পারে। তো স্যার বুঝবো কি করে কোনটা ছোট সংখ্যা কোনটা কম সংখ্যা বা বেশি সংখ্যা বড় সংখ্যা? তাহলে দেখো অনুপাতে যেটা ছোট না সেটাই ছোট সংখ্যা, অনুপাতে যেটা বড় সেটা বড় সংখ্যা। বোঝা গেছে? তাহলে অনুপাতে ছোট কোনটা 7, তাহলে ছোট সংখ্যা 133, এবং বড় সংখ্যা কত বলো। বড় সংখ্যা আমার যদি এখানে হয়ে যায় 9 9 81, মানে তোমার এটা হয়ে যাচ্ছে 171। বলো বোঝা গেছে সংখ্যা দুটি কিভাবে বের করা যায়। সেম জিনিস গসাগুকে যা বলে, মানে অনুপাতে যা বলবে আমরা তাই করবো। অনুপাতে 9:7 বলেছে, অর্থাৎ 9 এবং 7 আমরা কি করলাম গসাগু করলাম, 1 বেরোলো, তাহলে 1 বেরোলো মানে এটাও 9 ওটাও 7, অর্থাৎ এবার 19 কে কি করব 9 দিয়ে গুণ করব, তাহলে বড় সংখ্যাটা বেরিয়ে যাবে। এবং আমি যদি 19 কে 7 দিয়ে গুণ করি তাহলে ছোট সংখ্যাটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমাকে জানতে চেয়েছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। এখান থেকে আর একটা তোমাদের প্রশ্ন অ্যান্সার জানতে চাই এই টাইপটা দিয়ে দিই, যে সমস্ত কিছু দিয়ে দিলে এবার সংখ্যা দুটি জানতে না চেয়ে তোমাদের জানতে দেয় যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল তোমাদের কাছে জানতে চাই। তখন সিম্পল জিনিস কি করে দেবে তোমরা, একটা সংখ্যা তোমাদের কত বেরিয়ে গেছে 171, এবং একটা সংখ্যা কত বেরিয়ে গেছে 133, এই দুটো তোমরা গুণ করে দেবে, তাহলে সংখ্যা দুটি গুণফল বেরিয়ে যাবে। আর একটা সূত্র আছে তোমাদের, সূত্রটা আমি বলে দিচ্ছি দেখো, এত কিছু করারও দরকার নাই। যদি সংখ্যা দুটি এই প্রসেস যদি দেয় তাহলে এই প্রসেসে করতে হবে, আর না যদি তোমাকে ধরো আরেকটা ধরো একটা অঙ্ক আছে যেখানে হয়তো লসাগু বলে দিয়েছে, আমি আগে সূত্রটা বলে দিই তোমাদের। এই সংখ্যা দুটি গুণফল বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে লসাগু গণিত গসাগু সমানই হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? এটা একটা সূত্র গেল। আর একটা এই চ্যাপ্টার থেকে সূত্র হয়, এটা 1 নম্বর সূত্র, এটা 1 নম্বর টাইপ, এটা 1 নম্বর টাইপ, এটা 2 নম্বর টাইপ। আর একটা তোমাদের এখান থেকে আসে,
আর একটা তোমাদের কি আছে আমি বলে দিচ্ছি দেখো। আর একটা তোমাদের যেটা আছে যে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান লসাগু গণিত গসাগু বাই অপর সংখ্যা, ঠিক আছে। আর একটা তোমাদের সূত্র হচ্ছে লসাগু গণিত গসাগু বাই অপর সংখ্যা। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, এই দুটো সূত্র তোমরা জানো, আর এই টাইপটা তোমরা জানো। আরো একটা সূত্র হয়, দেখো আমি বলে দিচ্ছি, এটা এই চ্যাপ্টারে নয়, বা এই চ্যাপ্টারে যদি ধরে নাও তাহলে দেখো, ঠিক আছে। এটা একটু এই তোমরা এটা দেখতে পাচ্ছ, নাহলে আমি এটা হয়তো দেখতে পাবে না, আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই, তারপর লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই সূত্র সবাই লিখে নিয়েছো তো? রিভাইজ করে দিচ্ছি কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারে একটা প্রশ্ন আসছে, এটা লিখে নিয়েছো। আর একটা সূত্র তোমাদের হয়, দেখো আমি বলে দিচ্ছি এখানে। ফ্রিতে এত সুন্দর ক্লাস হচ্ছে, সকলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং একটা লাইক এবং কমেন্ট করে দেবে, এটা যেন মাথায় থাকে। এটা তোমাদের একটা নৈতিক কর্তব্য বলতে পারো তোমরা, কারণ ফ্রিতে এত সুন্দর ক্লাস, এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর প্রশ্নের কোয়ালিটি দিয়ে তোমাদের একটা ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা সূত্র ধরে ধরে আলোচনা করানো হচ্ছে। তো দেখো আরেকটা সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বলো, এই যে আমি তিনটে সূত্র বললাম, এই তিনটে যে সূত্র আমি বললাম, আর এই যে একটা টাইপ, এই টাইপগুলো কিন্তু তোমাদের এক্সামে খুব কাজে লাগবে, এই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে বা এই সমস্ত চ্যাপ্টার থেকে, ঠিক আছে। বা এই ভাজ্য ভাজক ভাগফল এই দিয়েও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কিন্তু এক্সামে প্রিভিয়াস ইয়ার এসেছে, অর্থাৎ একটা প্রশ্ন তোমরা এই টাইপটা থেকে ধরে যেতে পারো। এবং লসাগু গসাগুর যে তিনটে টাইপ চারটে টাইপ আমি বললাম, তার মধ্যে তোমরা দুটো প্রশ্ন ধরে যেতে পারো যে তোমাদের এক্সামে আসছে, ঠিক আছে। তো এই সূত্রগুলো যদি তোমরা জেনে দাও, ইজিলি তোমরা বসিয়ে দিতে পারবে। ধরো কোনো সংখ্যার ভাজ্য বলে দেয়নি, ভাজক ভাগফল ভাগশেষ বলে দিয়েছে, এবার বলেছে তোমাকে ভাজ্য বের করো, তাহলে তুমি ভাজকের জায়গায় ভাজক বসিয়ে দেবে, ভাগফলের জায়গায় ভাগফল বসিয়ে দেবে, ভাগশেষের জায়গায় ভাগশেষ বসিয়ে দেবে, যেমন ক্যালকুলেশন বলেছে ক্যালকুলেশন করে দিলে তোমার ভাজ্য বেরিয়ে গেল। এগুলো আমি আগে অনেক ক্লাসে বলেও এসেছি, তবুও একবার রিভাইজ তোমাদের করে দিচ্ছি। এটা ফাইনাল রিভিশন বলে, বা লাস্ট মিনিট রিভিশন বলতে পারো, ঠিক আছে। তো আশা করছি এই সূত্রগুলোর মাধ্যমে অনেক কিছু বেনিফিট হবে তোমাদের, তাই আমি বলে দিলাম। আর তোমাদের ক্যালেন্ডার চ্যাপ্টার থেকেও 2022-এ একটা দুটো প্রশ্ন এসেছিল, ঠিক আছে, এইবারও আসতে পারে, ঠিক আছে। তো ক্যালেন্ডার থেকে আমি আর বিশেষ কিছু করাচ্ছি না, তোমরা তো সকলেই জানো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল তোমাদের, ঠিক আছে। আমি একটু বোর্ড ক্লিন করে নিই, দিয়ে তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো, এটা তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি। এটা যদি বুঝতে পেরে যাও তাহলে 1 সেকেন্ড দাঁড়িয়ে যাবে, এই প্রশ্নটা একটু লিখে নিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট করে দিচ্ছি আমি, ফার্স্ট করে নিচ্ছি। যে এই ধরনের প্রশ্ন এসেছিল যে আজ রবিবার, ঠিক আছে, তাহলে 27 দিন পর কি বার হবে, 27 দিন পর কি বার হবে। এটা আমি তোমাদের ইউটিউবে ফ্রিতে যখন ক্যালেন্ডার চ্যাপ্টার করিয়ে দিয়েছি তখন ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এই টাইপটা তোমাদের 2022 সালে এসেছিল, তো আসতেই পারে, কেউ বলতে পারে না যে এটা আসবে না। অনেকে বলছিল স্যার এখানে তো ভিএসও তো ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি নেই, তাহলে ক্যালেন্ডার কি করে আসবে। তোমরা 2022 সালে প্রশ্নটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো যদি এখানে 27 হয়ে যায় না, তো আমি কি বলেছিলাম 1 উইক সমান 7 ডেজ, তো যাই বলে দেবে তাকে 7 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 7 3 21, তাহলে 21 যদি হয়ে যায়, আমার রিমাইন্ডার কত আসছে 6। এই রিমাইন্ডারটা কিন্তু আমাদের ক্যালেন্ডার চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যতগুলো টাইপ আছে ম্যাক্সিমাম জায়গায় তোমাদের এই রিমাইন্ডারটা কাজে দেবে, কোনো দিন কিন্তু এই ভাগফলটা কাজে দেবে না, বোঝা গেছে। তো 6, তাহলে দেখো রবিবারের পর আমরা কি করব, 6 ডেজ কাউন্ট করবো। তাহলে রবিবারের পর সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। আবার তুমি যদি উল্টো দিক থেকে ধরো 7 আর দিকে 7, মানে রবি হয়ে যাচ্ছে, একদিন যদি বাদ দিয়ে দাও তাহলেও কিন্তু শনি চলে আসছে, তাই না। রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে। অ্যান্সারটা আমি এইভাবে লিখতে পারি যে রবিবার প্লাস 6 দিন সমান কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে তোমার শনিবার। বলো অ্যান্সার বোঝা যাচ্ছে না? অ্যান্সার বোঝা যাচ্ছে না, একদম ক্লিয়ার। তো যতগুলো প্রশ্ন হয় বেশি বেশি করে আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আর মোটামুটি তোমাদের মিশ্রণ চ্যাপ্টার থেকে তো একটা প্রশ্ন আছে, আমি মিশ্রণ চ্যাপ্টারটা নিয়ে দেখো পরের প্রশ্নে আসি। নেক্সট দেখো তোমাদের মিশ্রণ চ্যাপ্টারটা বাকি ছিল, মিশ্রণ চ্যাপ্টারে কিছু টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম টাইপ দেখে নাও, একটি ধাতুতে তামা ও দস্তার 5:3, 16 কেজি ধাতুর সাথে কি পরিমাণ দস্তা মেশালে অনুপাত হবে 2:1। তো দেখো এখানে তামা এবং দস্তার অনুপাত আমাকে কত বলে দিয়েছে
5:3 এবং টোটাল বলে দিয়েছে সংখ্যা কত 16 কেজি। 16 কেজিটা কিন্তু তামা বা দশটা কিছু বলে দেয়নি, টোটাল বলে দিয়েছে, অর্থাৎ তামা এবং দশটা মিলিয়ে আছে কত 16 কেজি এবং অনুপাত বলে দিয়েছে তামা এবং দশটার 5:3। তো আমি কি বলেছিলাম তোমাদেরকে যে অনুপাতে যা বলবে সংখ্যায় সেটা আমি যদি 16 কেজি বার করতে যাই তাহলে আমি যদি এখানে 5 + 3 করে দিই আমার কত চলে আসছে 8। এই 8 মানেই তো কি, এই 8 মানে কি আছে এখানে তামাও আছে দশটাও আছে, আছে তো। তাহলে আমি অতএব যদি ধরে নিই এই 8 সমানই বা 8 সমানই হচ্ছে 16, তাহলে 1 সমান কত সেটা আমার বের করতে হবে। 1 সমান যদি আমি বের করি তাহলে হয়ে যাবে 16/8 সমান কত হয়ে যাবে 2। তাহলে আমার 1 চলে এলো, 1 এর ভ্যালু যখনই চলে আসবে আমি যে কোনো ভ্যালু বের করতে পারবো, সেটা যার ভ্যালু বলুন না কেন। তাহলে 1 এর ভ্যালু যদি 2 চলে আসে তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে 2 × 5 অর্থাৎ 10 চলে আসবে। এবং আরেকটা কি ছিল 3, তো 3 এর ভ্যালু চলে আসবে 2 × 3, তাহলে কত চলে আসবে 6। অর্থাৎ এবার দেখো তুমি 10 + 6 করো, দেখো 16 চলে এসেছে, চলে এসেছে। তার মানে আমাদের ভ্যালু ফুট ঠিক আছে। এবার দেখো অ্যানসার কি বের করতে বলেছে, বলেছে ধাতুর সাথে কি পরিমাণ দস্তা মেশালে। তাহলে 10 এখানে দুটো ছক করে নাও, একদিকে হচ্ছে তামা একদিকে হচ্ছে দস্তা, একদিকে তামা একদিকে দস্তা, তাই না। তো তামা আমাকে মেশাতে বলেছে না, তামা মেশাতে বলেনি, অর্থাৎ তামার পরিমাণ আমার কত ছিল 10, এটা ফিক্স থাকবে। এটা কি থাকবে ফিক্স থাকবে। কি মেশাতে বলেছে দস্তা, অর্থাৎ দস্তা আমার ছিল কত 6। তাহলে এর সাথে আমাকে কি বলছে দস্তা, কি বলছে দস্তা বলছে আরো মেশাতে হবে। তাহলে দস্তা যদি আমি আরো মেশাই তাহলে আমার অনুপাত কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো তাহলে কত পরিমাণ দস্তা মেশালো, সরি যাবে এটা কারেকশন করতে হবে, এটা দস্তা হবে না, ঠিক আছে, এটা তামা হবে, আমার লিখতে ভুল হয়েছে, এটা তামা হবে তোমার। তাহলে তামার পরিমাণটা আমাকে বের করতে হবে। দস্তার পরিমাণ কত 6, সেটা কিন্তু ফিক্সড আছে, দস্তার পরিমাণ যেটা 6 সেটা ফিক্সড আছে। তামার পরিমাণটা ছিল 10, সেটা আরো বাড়বে, কিন্তু আমাকে অনুপাতটা কত হবে বলে দিয়েছে, অনুপাতটা আমাকে বলে দিয়েছে হবে 2:1। অর্থাৎ 10টা তো ফিক্সড আছে, 10টা তো আর বাড়বে না, তার মানে 1 মানেই কি 10 এখানে 6, তাহলে 1 মানে যদি 6 হয় 2 মানে কত 12, অর্থাৎ 10 এর সঙ্গে আর কত কেজি 10 তামা অ্যাড করতে হবে, 2 এর সাথে আর 2 কেজি তামা অ্যাড করতে হবে। বলো বোঝা গেছে। আবার বলে দিচ্ছি, দেখো একটি ধাতুতে তামা এবং দস্তা বলেছে 5:3, টোটাল আছে 16 কেজি, অর্থাৎ 5 + 3 করলাম হলো 8, তাহলে 8 যদি 16 হয় 1 মানে 2, তাহলে 5 মানে আমার 10 বেরিয়ে গেল, 3 মানে 6। এটুকু ক্লিয়ার। এবার দেখো এখানে যেটা কারেকশন হয়েছিল, এখানে দস্তা ছিল সেটা তামা, তার জন্য আরেকবার বলে দিচ্ছি তোমাদের।